কথা পরিবর্তন করে রাজনীতি করা এটা নতুন কিছু। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এইটার বয়স হলো 55 বছর। কেউ এই কথাটার বয়স 55 বছর আগে ছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আছে। দেশ স্বাধীন হওয়ার আগে কি শেষ কথা বলে আমি আগে যাব না, ওইদিকে যাব না। আমি আমার দেশ স্বাধীন 71 সালে হয়েছে, তারপরে থাকি। মানে শেষ কথা বলতে কিছু নাই। এবং এই শেষ কথার মানে হচ্ছে যখন আপনার যা প্রয়োজন, যা মনে করেন তা বলতে পারেন। আর ক্ষমতায় যাওয়ার পর যেভাবে বলা যায়, ক্ষমতার বাইরে থেকে ওইভাবে বলা যায় না। যেমন বিগত 16 বছর বলতে পারে নাই, হ্যাঁ, এখন বলতেছে। আবার আজকে তারা ক্ষমতায় গেছে, আজকে এনসিপি বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। তবে কিছু প্রধানমন্ত্রী তো কথা দিয়েছেন যে সবাই কথা বলতে পারবে, হ্যাঁ, সেটা উনি নাগরিক অধিকার রক্ষা করবেন। সেটা তো ঠিকই আছে। আপনি বলার সময় এই যে ডিপ্লোম্যাটিক ভাষা হলো হায়ের মধ্যে না, যে আমরা একটা ভালো ইলেকশন দেখতে চাই, আমরা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। কোন ডিপ্লোম্যাট না কইছে? কথার কথা বলছি। আসলে কোনটা চায় সেইটা জানে যারা নির্বাচন করে ক্ষমতা আসবে তারা, আর যারা কথা বলে সে কারণে। তবে কতগুলো জিনিসের সাথে আমার দ্বিমত আছে, দ্বিমত না, আমি একমত হইতেছি তার সাথে। যেমন ধরেন আপনি ধর্মীয় বিষয়ে যে রাজনীতি, কারণ আপনি ধর্মীয় রাজনীতি এই দেশের লোক মানে তারা যেভাবে উপস্থাপন করতেছে সেভাবে চায় না। তারপর এগুলো ক্লিয়ার করা দরকার। একবার শরিয়া আইন করবেন নাকি প্রচলিত আইনে চালাবেন দেশ, এগুলা কতগুলো ব্যাপার আছে। তারপরে নারী নিয়ে কথা আছে তাদের ব্যাপারে, এগুলা তারা যদিও পরিষ্কার বলছে আমাদের আমির আমরা বানাবো না, এটা মেনে যদি কেউ আসতে পারে আসুক, কথা বলছি। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি যখন হয়েছিল তখন জামাত ক্ষমতায় ছিল না, প্রগতিশীল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি এটা তার ডিফেন্স দিচ্ছি না, আমি বলছি লজিক্যালি। বাট জামাতের যে আইডিওলজি তার থেকে তাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কারণ মানুষ এগুলো চায় না। যেমন ধরেন ধরা যাক দুর্নীতিরে ভয় পায় বা ঘুষে ভয় পায়, তাদের আশ্বস্ত করতে হবে আমরা অতীত নিয়ে ঘাটবো না, আমরা আসার পর যদি দুর্নীতি করে আমরা সেটা দেখবো। আপনি পুরনো কিছু দুর্নীতির বিচার হওয়া উচিত না, যে ব্যাংক ট্যাঙ্ক লুট করে ওগুলো হয় না। লোকজন পালিয়ে গেছে। আমি একটা কথা বলি, এগুলো আপনি রাজনৈতিক স্ট্যান্ড নিতে বসে বসে দেখেন না কি বিচার হয়, দেখেন না। আমার গল্প শুনে আমার কাছে না গল্প ভালো লাগে না। আপনার ব্যাংক তসরুপ হয়েছে, বিচার হয় কি না, কিছুই হবে না। ওই জন্য আমি বলতেছি এই রাজনীতি ওই যে শেষ কথা বলতে কিছু নাই। আর এরা মনে করে, জামাত মনে করে যে আমাদের এই জায়গাটায় থাকতে হবে, এই ধর্ম নিয়ে থাকতে হবে। বাট ধর্মীয় রাজনীতিটা এখানে চলবে না। আর একটা কথা বারবার আসে যে 71-এ যে অপকর্ম, সেটার জন্য তাদের ক্ষমা চাইতে হবে। এটা তাদের ক্লিয়ার করা উচিত। কারণ ক্লিয়ার করা উচিত এই, নাম্বার 1 তুমি অপরাধ করছো কিনা, ক্ষমা চাইছো কিনা। নাম্বার 2 আমরা কিন্তু এই আমাদের লাইফ টাইমেই দেখছি যুদ্ধ অপরাধীদের বিচারও হয়েছে। তো যুদ্ধ অপরাধীদের বিচার যদি হয়ে থাকে তাইলে সেটা ইনকমপ্লিট ছিল না কমপ্লিট ছিল, এই প্রশ্নগুলো আসে। সুতরাং বিচার হয়ে থাকলে আর কথা আসে কেন? আর তোমরা যদি মনে করো ক্ষমা চাইয়া রাজনীতি সুস্থ করবা, চাওয়া উচিত। আমরা সবাই মানে নাই, অনেকে না ভোট দিয়েছে। না, যারা দিচ্ছে তো দিচ্ছে, কিন্তু যারা আজকে ক্ষমতায় গেছে তাদের চেয়ারম্যান সাহেব তো বলছেন যে ধানের শীষে যেভাবে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন। হ্যাঁ বলেছেন। এবং সে কারণেই জয়যুক্ত হয়েছে বলে আমি মনে করি। না হলে কি না জয়যুক্ত নিবেন আর সরতে পারবেন না, এটাও আইন। এবং আপনি সেটা নির্বাচনের যে 2টা ওত নিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে। কোথায়? প্রেসিডেন্টের যে অর্ডারটা সেটার ভিতরে ওই আদেশের মধ্যে বলা আছে 2টা ওত নিতে হবে। ওই আইনটা স্টিল ইট ইজ ভ্যালিড। যতক্ষণ আমি তর্কের খাতিরে বলছি, যতক্ষণ পর্যন্ত বাদ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা মেনে নিতে হবে। বাদ দিবে কে? সংসদ। আচ্ছা, সংসদে যে আপনি যাবেন, আপনি কিভাবে গিয়ে বাদ দিবেন? যাবেন তো বটেই, যেহেতু আপনি পাস করছেন, গিয়ে বাদ দিবেন কিভাবে? আমি সহজে আসি। বাদ দিবেন কিভাবে? 2/3 মেজরিটি নিয়ে। এই বইটার ভিতরে 142 অনুচ্ছেদে তাই বলা আছে। বলা আছে 2/3 একমত হলে সংবিধান সংস্কার করতে পারবে বা সংশোধন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই 142 যদি মোতাবেক আপনি করতে যাবেন, কিন্তু এই 142টাকে আপনি কাজে লাগাবেন কি হিসাবে? তার আগে ফাঁকে একটু ওতটা বলে নিই। ওত যে নিলেন আপনি, একটার বেশি 2টা নেওয়া যাবে না। তাহলে আপনি সংবিধান ফলো করতেছেন। ওকে, আমি সংবিধানই থাকবো, সংবিধান ফলো করতেছেন। তাহলে 142 মোতাবেক আপনার আইসা সংসদে করবেন। এইবার আসেন, আমরা তো সংবিধান মানতে রাজি। আপনি যদি সংবিধানের একটা সিম্পল জায়গায় আসি, যেহেতু সংবিধান মানবেন, 4 ক একটা কথা বলি সিম্পল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ, অফিশিয়াল দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, সংবিধানেই থাকেন। সংবিধানের দোহাই কিন্তু শেখ হাসিনাও দিয়ে গেছে।
কিন্তু এটা যখন বঙ্গভবন থেকে অপসারণ করা হলো, এই সংবিধানের যে রাষ্ট্রপতি তিনিও তো কোনো আপত্তি করেন না। দরকার নাই আমার, তিনি আপত্তি, এখন আমি নির্বাচিত সরকারের কথা, যারা সংবিধানের ভিতরে থাকতেছেন সেই জন্য বলছি। 2 নম্বর আসেন, 142 মানে 2/3 দিয়ে আপনি সব বাদ করবেন, সেখানে এটা কিন্তু প্রথম ভাগের কথা, 4-এর খতে। 7-এর খতে বলা আছে, দেখেন 7-এর খতে বলা আছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, যাহা কিছু থাকুক, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, 4-এর খ যেটা পড়লাম এটা প্রথম ভাগে আছে সকল অনুচ্ছেদ, 2য় ভাগের সকল অনুচ্ছেদ, 9ম ক ভাগে বর্ণিত, আপনি এগুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহিতায় শামিল হবেন। 7-এর কতে বলা, 7-এর সংবিধানের কিছু কিছু অংশ অপরিবর্তনীয়, একদম লেখা হয়ে গেছে। এটা আমি সেজন্য বলছি, আপনাদের সংবিধান বলতেছেন, জোর করে করতে পারবেন, ইল্লিগালি করতে পারবেন, এই সংবিধান মেনে করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই সংবিধানটাকে মেনে আপনি করতে পারবেন না। পার্লামেন্টে ঢুকলাম, চালাইলাম, চললাম, সেটা ভিন্ন কথা। বাট যেহেতু আপনার সবসময় সংবিধানের কথা বলতেছেন, সে কারণে আমি বলতেছি। সেজন্য এখনও রাস্তা আছে। এই যে তানিয়া আমির রেফারেন্স দিল, বলছেন ভালো কথা, ওনার ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কোথায় লেখা আছে যে দ্বিতীয় আরেকটা শপথ নিলে প্রথমটা বাদ? এটাও তো লেখা থাকতে হবে। আপনি তো সংবিধানের দোহাই দেন, তাহলে তো লেখা থাকতে হবে। কিন্তু যে শপথের কথা সংবিধানে নাই, সেটা নিতে পারবেন কিভাবে? তাহলে কোথায় অগ্রাহ্য করতে হবে? ওই যে আইনটা আছে, প্রেসিডেন্টের আদেশ, আপনি সেখানে নিবেন। সেই প্রেসিডেন্টের আদেশে তো এই সংবিধানের যে আপনি ধারা বললেন তার বিপরীতে যায়। হ্যাঁ, সব দিকে আছে। কারণ ওইখানে তো উনি যেসব পরিবর্তনের কথা বলেছেন সেগুলো তিনি করতে পারেন না, কিন্তু সেটা তো আপনি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে সংসদে যাবেন, বাতিল করতে হবে। তো বাতিল না করার পর্যন্ত তো আইন প্লাস আইনের সিম্পল, আপনি গণভোট মেনে নিছেন, আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন। মানে এখানে আমি প্রেম দেখাচ্ছি, আমি সংবিধান দেখাচ্ছি। আমার প্রেম তো আমার আলাদা, কিন্তু আমি সংবিধান দেখাচ্ছি। আমরা তো এই যতক্ষণের মধ্যে এইটা বাতিল না হবে ততক্ষণের মধ্যে এই ছবি ঝুলতে হবে। কিন্তু বাতিল তো আপনি করতে পারছেন না। পারছি না, কারণ যাহাই থাকুক না কেন 142। আপনি কঠিন জটিলতা। আমরা এখন যে আমরা না দেখি ছবিটা, তাহলে তো আমরা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে। তা আপনি যদি আইন ভেঙে, আইন না মেনে আপনি পার্লামেন্টে যাবেন, আইন না মেনে আপনি চালান শুরু করবেন, তাহলে ঘটনা কি ঘটবে, তার পরিণতি কি হতে পারে? আপনি এখানে কি আপনি আইন বানাবেন? আপনি তো কি আইন বানাবেন? পার্লামেন্টের কাজ কিন্তু মেইনলি আইন। যদিও আমরা ব্যবসা বাণিজ্য করি, সেটা ভিন্ন কথা। হ্যাঁ, ওটা ভিন্ন কথা। 53 বছর যাবৎ সমস্ত এমপিরা বাংলাদেশের এই এমপির দায়িত্ব লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে আসতেছে। কিভাবে? ওই যে তারা আইন প্রণয়নের বাইরে যায়, ওই যে ব্যাখ্যা দেয়, এটা করা হবে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তারা তো না, এটা ট্রেডিশন আপনি বানাই নিছেন। আপনি ইউ আর নট পেইং অনার টু ল। আপনি তো বানাবেন আইন। আপনি দেখেন তো, এলাকায় যখন নির্বাচনটা হয়েছে তখন প্রার্থীরা গিয়ে কি জিজ্ঞেস করছে, সাংবাদিকরাও, যে আপনি এলাকার কি উন্নয়ন করবেন। হ্যাঁ, কিন্তু একবারও জিজ্ঞেস করে নাই আপনি কোন কোন আইনের ঘাটতি দেখেন, কোন বিষয়ে একটা আইন বানানো দরকার, এটা বলে না ওনারা। এটা বাণিজ্য, সোজা হিসাবে হলো বাণিজ্য। আমি তো বল ইচ্ছে মাফিক সংবিধানকে পরিবর্তন করে বলল এই রাষ্ট্রটা এই দলের নামে লিখে দিলাম, এটা অব্যাহত থাকবে এবং এটা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্রের মালিক জনগণ, একটা দল মেজরিটি পেয়েছে আর রাষ্ট্রটা লিখে নিয়ে গেল এবং পরের লাইনে বলল যে কথার কথা বলছি, এটা করলো। ঠিক একই রকম ভাবে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছেন, এইখানে কিছু কিছু বিষয় ছবি টানাতে হবে, এটা বিধান করলেন, করার পরে তারা 2/3 মেজরিটি বলে সেটা পাশ করে এবং বললেন পরিবর্তন করা যাবে না। এবং এটা কারা করলো? যারা করলো তারা হচ্ছে গিয়ে 1/11-এর পরে একটা পিসফুল ইলেকটোরাল কুর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইন্ডিয়ার সহযোগিতায় স্পষ্টভাবে দখল করলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 3টা নির্বাচনে বিনা ভোট, প্রাতের ভোট এবং আমিডামি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে দখলে রাখলো। সুতরাং এই সরকারটা যে অসৎ উদ্দেশ্যে এটা করেছে, খালেদা জিয়া তো তখনই বলেছেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলা বলতে তিনি গোটা সংবিধানকে মিন করেন নাই, কারণ তারাও তো এই সংবিধান বলে দেশ চালিয়েছেন। এই সংবিধানের যে স্বেচ্ছাচারিতামূলক যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবেন, এই ঘোষণা বেগম খালেদা জিয়া দিয়েছেন। সুতরাং তারা ইচ্ছে মতো করলো। এখন ধরেন বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়ে এখন বলল, আবার এটাকে বলল যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তারা কুয়ের মানুষের ভোটের অধিকারকে হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা রাষ্ট্রের এই সংবিধানকে এইভাবে নিয়েছে। এখন ওই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এরা সব বাতিল বলিয়া গণ্য হইবে। সংসদের 2/3 মেজরিটি নিয়ে করার পরে আদালতে যাক,
আদালত বুঝবে যে আদালতে কি আসে, যে ওই রকম একটা গণহত্যা করে পালিয়ে যাওয়া একটা সরকার যারা রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করেছিল তাদের ওই পরিবর্তনের ইন্টেনশনটা কি ছিল। তার পরবর্তীতে 14, 18 এবং 24-এর নির্বাচন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করা, গুম খুন, গণহত্যা, এটা তো তাদের ইন্টেনশনটাকেও প্রেডিক্ট করে যে তারা কি উদ্দেশ্যে এই পরিবর্তনটা করেছিল। তো একটা সরকার যারা গণহত্যা করে পালিয়ে যায় তারা এই উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য ওইটা করেছিল, ওইটা মানতে বাধ্য। আর সেইটা মানছে না বলে আপনি এই জন্য গণভোটও মানতে বাধ্য এবং 2 শপথ মানতে বাধ্য। এই ব্যাখ্যাটা আমি আসলে মেলাতে পারছি না। আপনার ওই সংবিধান বলেন বা গণভোট বলেন, কোথাও বলেন, ওই সংবিধানও যদি মানেন ওইখানেও কি 2 শপথের কোনো কথা আছে? নাই বলি তো আপনারা, মানে 2 আপনারা শপথ বিএনপি নাই। কোনো শপথ নাই। এখন 2 শপথ নাই সেটা আমি মানছি না। এখন ওইখানে যা আছে সবই আমি মানছি না বলে আপনি বলতে পারেন যে সংবিধানে এটা আছে, তো এটা তো আছে ওইটা মানছো না, তাইলে ওটা নাই বলে মানবা না কেন? আছে তার কোনটা সংবিধানের একটা অংশ আপনারা মানছেন, আরেকটা অংশ মানছেন না। না সেটা না, আমি বলছি যে সংবিধানে যা আছে তার যেই অংশটা বিশেষ উদ্দেশ্যে রাষ্ট্র ব্যবস্থাকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য ইন্টেনশনালি ব্যাড ইন্টেনশন নিয়ে করেছে বলে আমি ওই অংশটা মানছি না। আর যেটা আমি রাষ্ট্রের পক্ষে সেটা মানছি। এইটা একটা সংবিধান কি এরকম মানা না মানার সুযোগ আছে? এইটা একটা ব্যাখ্যা, কিন্তু এটার সঙ্গে কি তুলনাযোগ্য যে যার সংবিধানেই নাই সেটা নিয়ে আপনি বলবেন যে যেহেতু থাকা এটা মানছো না তুমি, তাহলে নাই ওইটা মানবা না কেন? আপনি বলতে পারেন যে এইটা আছে তুমি এটা মানছো না কেন, সেই প্রশ্ন আপনি করেন। কিন্তু এটা দিয়ে কি এইটা জাস্টিফাইড হয় যে সংবিধানে এইটা আছে, এটার এই ধারাটা তুমি মানছো না, ওইটা মানবা না কেন? এইভাবে যদি কেউ বলে যে যা নাই সেটাও আপনারা মানছেন না, যা আছে সেটাও আপনারা মানছেন না, যা নাই ওইটা মানার তো প্রশ্নই আসছে না। তাহলে যেটা সংবিধানে নাই, আপনি ভাই হাদিসে কোরআনে এটা আছে, তার সবটুকু আমি মানছি কিনা এইটা একটা প্রশ্ন। কিন্তু হাদিস কোরআনের মধ্যে অস্তিত্বই নাই, সেটা আপনি ধর্ম বলে চাপিয়ে দিতে পারবেন? আপনি প্রথমে ধর্ম বলে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরেন যে এইটা আছে, এটুকু আপনি মানলেন না কেন? এই জায়গাটাই থাকি। চাইরের কথা যেটা বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা সংশোধন না হয় 2/3 মেজরিটি দিয়ে যেমনি খুশি এমনি সরাই ফেলবে বলতেছে, ফাইন, বলতে সরাইতে পারলে তো ভালো। যতক্ষণ না সরায় ততক্ষণ তো সংবিধান মানতে হবে। ততক্ষণ চাইরের ক্ষমতাবে জাতির জনক বঙ্গবন্ধুর যে আইন এটা আছে, ছবিটা সমস্ত অফিসে, সমস্ত দূতাবাসে, সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত অফিসে ঝুলতে হবে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনাকে আরেকটু বেশি দিব। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে জাতির জনকের প্রতিকৃতি তুলতে হবে, এটা সংবিধানে আছে। হ্যাঁ, কিন্তু একটা মজার ব্যাপার হলো, যিনি এখন মহামান্য রাষ্ট্রপতি, উনি তার নিজের ছবি সরিয়ে ফেলাতে অনেক দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু সংবিধান মানা হয় নাই, সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেন নাই। কিন্তু করেন নাই, সেটা তার ব্যাপার। কিন্তু আমি বলছি, আমি তো সংবিধানের কথা ভাই সবাই বলতেছে, আমি সেজন্য বললাম। এবং এই 2/3 মেজরিটি আপনি পেয়েছেন বলেই সাথে সাথে গণভোট কিংবা জুলাই চেতনা বলতে কিছু নাই, এমন কথাও বলা হয়েছে, জুলাই যোদ্ধা বলতে কিছু নাই, কথাগুলো তো বলা হয়েছে। 2/3 মেজরিটি পেয়েছে বলে বলতেছে এবং 2/3 মেজরিটি এটা বানাইছে। তার মানে হচ্ছে যে যখন আসবে 2/3 মেজরিটি নিয়ে, সে তখন তার মতো করে আলটিমেটলি কি হবে সেটা কিন্তু সিমটমটা এখনই আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি বলতে চাইছেন 2/3 মেজরিটি নিয়ে আসলে যে যা খুশি সেটা করবে, সেটাই হবে। এবার আপনার ওই আধা মিনিট। আমি নিজের কাছে দুঃখিত যে আমি বোধহয় বোঝাতে পারিনি। আমি বলছি রাজ্জাকি ভাই যেটা বলছে যে শেখ মুজিবুর রহমানের বা জাতির পিতার ছবি নাই কেন, এটা নাই কেন, এটা সংবিধান আছে মানছে না কেন, আপনি কোশ্চেন রেজ করতে পারেন। আমি বলছি, শেষ করতে দেন। আওয়ামী লীগ এই কোশ্চেন রেজ করছে, এই প্রশ্ন তো অনেকদিন ধরে আওয়ামী লীগ কিছু করে। না, আওয়ামী লীগ পন্থী যারা, তারা তো এই কোশ্চেন করছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মানেনি, এই সরকার সংবিধান মানছে না, এই প্রশ্ন করছে। এখন নতুন নির্বাচিত, এখন এই নতুন নির্বাচিত সরকারের বেলা আওয়ামী লীগ যেই প্রশ্নটা তুলছে, রাজ্জাকি ভাই বা রাজ্জাকির ভাইরাও, রাজ্জাকি ভাইয়ের ভাইরাও এই প্রশ্ন তুলতে পারেন। আমার কথাটা শেষ করতে দেন যে রাজ্জাকি ভাই বা রাজ্জাকি ভাইয়ের ভাইরা আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে এই প্রশ্ন তুলতেই পারেন। শেষ করতে দিচ্ছে না, লাইটা এই প্রশ্নটা তুলতে পারেন যে ছবি টানানোর কথা আছে, তোমরা মানছো না কেন, এইটা কথা। কিন্তু তার মানে এই নয় আপনি কাউকে বলতে পারেন সংবিধানে যেটা নাই সেটা মানছো না কেন, সেটা তো বলা হচ্ছে না। আছে কিন্তু মানছো না কেন, এই প্রশ্ন আওয়ামী লীগ তুলছে, আপনি তুলছেন, তোলেন আপনারা, কিন্তু যেটা নাই দয়া করে সেটা মানতে বলবেন, যেটা নাই সেটা তুলবেন, যেটা নাই সেটা মানতে বলবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু যেটা আছে সেটা তো প্রশ্ন করলাম তো, করেছেন, আওয়ামী লীগ করেছে, আপনি করছেন, আপনার বাইরেও করুন। আওয়ামী লীগ করেছে বলার দরকার নেই, সংবিধান বলবো না কেন, সংবিধান, এখানে আবার অ্যালার্জি, সংবিধান চাইছে এটা বলা যাবে না, সংবিধান
কিন্তু ব্যক্তিগত অ্যালার্জি No. বা ব্যক্তিগত No, yes. রাগ অনুরাগ থেকে তো আপনি কিছু বলবেন না, যারা সংসদ সদস্য, আপনি না মানে যারা সংসদ সদস্য, তো তারা তাহলে ব্যক্তিগত রাগ অনুরাগ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, সংবিধান থেকে নিচ্ছে না? না, সংবিধানের একটা অংশ অ্যালার্জি মানছে থেকে না, সিদ্ধান্ত নিচ্ছে। সংবিধানের একটা অংশ মানছে না যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামকে ওই প্রশ্ন তুলুক যে সংবিধানে এই ছবি টানানোর কথা তোমরা টানাচ্ছ না কেন, দেখি তোলে কিনা। কিন্তু জামাত ইসলাম না তুললে কি সেটা মানে না, irrelevant হয়ে যাবে? নাগরিক হিসেবে তো আওয়ামী লীগের পক্ষের অসংখ্য নাগরিক এই প্রশ্ন তুলছে অলরেডি। সংবিধানের তার পক্ষে। সঙ্গে যোগ হইলেন, সংবিধানের আরো পক্ষে। রাজ্জাকি ভাই তার সঙ্গে যোগ হইলেন, No, no, আরো সংবিধানের 10 জন, 20 জন, পক্ষে। 10,000 যোগ আপনারা হোক। সংবিধানের এটা কথাই নিয়ে তো আমার বলছেন। আপত্তি নাই। আচ্ছা, আমি আমরা- বলছি সংবিধানে যা আছে মানা হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন তোলেন, তাই তো কিন্তু তুললাম। দয়া করে সংবিধানে নাই এমন কিছু মানছে না বলে বলবেন না যে এটা কেন মানছে আমরা না। জনাব রাজ্জাক আরেকটা জায়গাতে আসি, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাষার পরিবর্তন নিয়ে তর্ক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, ভাষাবিদ তারা বলছেন যে বাংলা ভাষায় বিপ্লবের কারণে নতুন কিছু শব্দ এসেছে, যে শব্দগুলি মূলত বাংলা ভাষায় আমরা এর আগে ব্যবহার করতাম না। ভাষার একটা রাজনীতি তারা আবিষ্কার করেছেন। তারা বলতে চাইছেন যে রাজনৈতিক কারণে ভাষায় পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই কথার মধ্যে কোনো শুনুন, আমি একটা সত্যতা কথা আছে? বলি, আমরা এমন একটা জায়গায় আছি, ধরেন যারা ধর্মীয় রাজনীতি যেমন করে, ধরেন ফয়সালা, হ্যাঁ, এটা মীমাংসা ওই কি জানি বলতাম আমরা। ফয়সালা, ইনসাফ, হ্যাঁ, হ্যাঁ। ইনকিলাব, এটা বলতে গিয়ে আবার আমাদের সদ্য প্রাক্তন প্রেস সচিব বলেছেন সিলিং পং, এটাও একটা সুন্দর বাংলা যাই হোক, শব্দ। আমি হ্যাঁ, এটা বলতেছি উনি শুনেন, লিখেছেন, আমরা- আবার ওটা ইংলিশে লিখেছেন। আমরা বিষয়টা কি সিলিং পং একটি সুন্দর আমরা বাংলা কেমনে শব্দ। দেখি আপনি বিষয়টা? শুধু সি বললেন, আসলে না, সি বলেন না। শুনুন না, শব্দটা আপনার বলা কাছে আমি যাচ্ছে না। আসবো, কারণ আপনি একজন লেখক, কবি। না, সে আমার চেয়ে ভালো বলতে পারবে, হ্যাঁ, যেহেতু আমি সে আপনার কাছে লেখালেখি আসবো। করে, সাহিত্য। হ্যাঁ, সে আমি কবি। আমি আমার মতো চমৎকার করে কবিতা বলি, লেখেন। আমরা হলাম এমন একটা জায়গায় আছে, ধরেন আমি ইসলামী রাজনীতি করি, তাহলে আমি কট্টর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি ভাবলাম যে আমি একটু প্রোগ্রেসিভ হব, আমি বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরে, দিস ইজ আওয়ার ক্যারেক্টার। মানে আপনি প্রগতিশীল হইতে যাবেন, সেখানে আপনার সমস্যা। আপনি এই ধর্মের রাজনীতি করবেন, সেখানে আপনার সমস্যা। অর্থাৎ যখন শব্দে কি আসে যায়, আপনি জন্মেই আজম মোহাম্মদ। রাখেন। দেখেন, আপনি নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, নীল সিয়াসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কি, এটা কত পদের ভাষা আছে, আমার আছে অনেক সুন্দর এবং সেই ভাষা। ভাষা নিয়ে মানুষ কি বলে, কিন্তু এটা নজরুল ব্যবহার করতে পারতেন, আমরা তো ব্যক্তিগত জীবনে এই ভাষা ব্যবহার করি না। সেটাই বলতেছি। আমরা তো বলি না লাল তেরা লাল। না কি বলতেছি, আঁকতে। এটার মানে কি, এটার মানে হচ্ছে ওইটা ব্যবহার করার জন্য যে মেধা দক্ষতা দরকার সেটাও থাকতে হবে। আর আরেকটা ইস্যু হলো যে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ নিউ ইস্যু যদি বানাইতে চান কোনোটা, যে এখন থেকে এই শব্দটা ব্যবহার করা যাবে না, এই শব্দ ব্যবহার করলে যদি আপনি তারে চার্জ করেন, ইউ ক্যান ডু ইট। কারণ নজরুলের এই লেখা তো এই লাল শব্দের দুইটা অর্থ। যাই হোক, এক লাল হচ্ছে তার আদরের দুলাল, হ্যাঁ, ঠিক আছে। আরেক লাল হচ্ছে খুনের রং খুনের, লাল। এই তো। তো এখন এই বাংলার মধ্যে যে এই ভাষার ব্যবহার, এটা তো এখনো ব্যাখ্যা করে বোঝাতে শব্দে হয়। কিছু আসে না, বিষয়টা হলো আপনার ইন্টেনশন। একটু আগে যেমন বলে আল্লাহ সব বোঝে, আপনি কি চান, আপনার ইন্টেনশন বলে দিবে। যে আপনি মনের খবর জানে, আল্লাহ সব অ্যাকশন দেখে না, সে কিন্তু দেখে ইন্টেনশনটা। আপনি দেখবেন একটা লোক একটা লোকের খুন করছে, তারপরে কিন্তু কোর্টে গিয়ে মোটিভ অ্যান্ড ইন্টেনশন খোঁজে, তো তাকে খুন করবে কেন, একটা কারণ লাগবে। এখন খুন দেখা গেল আমি একজনের করতে গিয়ে আরেকজনের উপরে পড়লো, সেটাও তো হইতে পারে, তার মানে ইন্টেনশন ছিল না। সে কারণে বলছি শব্দটার দিয়ে করে কি, শব্দটার গতি দিয়ে করে কি, কি তৈরি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই শব্দ প্রয়োগ করে কি রাষ্ট্রদ্রোহী কিছু তৈরি করে, এই শব্দটি কি কাউকে উদ্বুদ্ধ করে নেগেটিভ ফর্মে, এইগুলা দেখতে। এটা তো স্লোগান, আপনার স্লোগান তো নানান সময় হয়, এটা দেখতে হবে কি যে এটা করে কি। আর শুধু করে যে কি স্লোগান, অন্যান্য জায়গাতে এই শব্দ নানান ব্যবহার জায়গা করা আছে। হচ্ছে। আমি বলছি যেমন আপনি- ধরেন আমরা সবসময় স্বাধীনতা বলেছি, হ্যাঁ। এখন যেহেতু স্বাধীনতা যুদ্ধ, এখন বলা হচ্ছে একটা স্বাধীনতা যুদ্ধ আর একটা আজাদির লড়াই, হ্যাঁ, দুইটা দুই রকম। না সেটা ঠিক আছে, মানে কেউ বলে লিবারেশন ওয়ার, আবার না কেউ- না, এই 24-এরটা আজাদির লড়াই আর 71-এরটা স্বাধীনতা। বেশ ভালো কথা। এখন এই আজাদিরে যদি আপনি দোষ ধরেন, না, দোষ ধরি নাই। না বলতে আপনি এটা না, নিয়েই তর্কটা হচ্ছে। তর্কটা হচ্ছে এইটা। আপনি বিষয়টা সিম্পল, বা অন্য ভাষা আন্দোলন হয়েছে না, তখন তো আমার দেশ স্বাধীন হয় নাই, তখন তো পাকিস্তানের মধ্যে বসেই আমি আমার রাষ্ট্রভাষা বাংলা চাইছি, এটা একটা আন্দোলন। তার ধারাবাহিকতা আমরা পাইলাম 71। তা সেখানে 71-এর পরে আমরা আবার পাইলাম কি, এই 71-এর পরে লাস্ট 16 বছর ধরে এমনভাবে দেশটাকে যারা দখল করলো, সেই দখলদারিত্ব সরানোর জন্য যে আন্দোলনটা করে, সেটাকে একটা বিজয় বা আজাদ মনে করছে। এটাকে আপনি কোনভাবে নেবেন? এই আজাদি মানে কি আমি 71 রিফিউজ করা? নো, 71 আমি তো অর্জন করলামই 71 সালে, আমার ভূখণ্ড তো পাইলামই, তারপর আমার ভূখণ্ড পাহারা দিতে হবে না? আমার ভূখণ্ডটা আপনি মানে চাচ্ছে আপনি তাই মূলত স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়েছেন। Yes, এইটা yes. এটা ওই আজাদি। ইয়েস, ডেফিনেটলি। কারণ আপনি আমার এমন ভাবে অকুপাই করে আপনি একলা একলা। আজাদি মানে কি? আজাদি মানে স্বাধীনতা। স্বাধীনতা, আমি আপনাকে সরাইয়া, মুক্তি, হ্যাঁ স্বাধীনতা। মুক্তি, আমি মুক্তি নিলাম।
কিতে স্বৈরাচার থেকে, আমরা ফ্যাসিজম থেকে। আমরা আসি এখানেই তো মুশকিল যে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ তো আজাদী শব্দের অর্থ বুঝবে। সেটা তো আমি একটা সিম্পল কথা হলো, তাহলে জোরপূর্বক কিছু আমি শব্দ বলি, কেন আমি আপনাকে বলি, বলা হবে যে এটা নিতে হবে, কারণ এটা ভাষাগুলা বিপ্লবের বইলে যখন ওইটা বলে এটা প্রেসার গ্রুপ বা এই ধরনের কিছু, এইটা এগুলা ভালো না। বাট আপনি যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ইন্টেনশনটা কি সুন্দরভাবে, আমরা ইংলিশ মিডিয়ামে পড়তেছে, আমাদের ছেলেপেলেরা বাইরে পড়তেছে, এবং ভাষায় কিছু আসে যায়। তারা আবার এটা যুক্তিও দিচ্ছেন যে শহীদ বাংলা শব্দ না, মিনার বাংলা শব্দ না, আমি মনে করি এইগুলোতে কিছু আসে যায় না। একাডেমি বাংলা শব্দ না, এগুলা দিচ্ছেন, কিন্তু আপনার গোলটা ব্যাকরণের নীতিও আবার কেউ কেউ পড়াতে শুরু করেছেন ফেসবুকে, এবং আমার কাছে মনে হয় অনেকগুলি পক্ষ তৈরি হয়েছে। এটা হলো আমরা অ্যাডভান্স হচ্ছি না। আমরা এই যে সমস্ত বিষয় নিয়ে আলাপ করি, আপনি বলেন তো সিনসিয়ারলি এটা কি আলাপ করতেছি। আমরা বোঝার চেষ্টা বাংলা করছি। একাডেমি আছে, ঠিক আছে, তোমরা সেখানে শব্দ টব্দ রেডি করো, সব ঠিক আছে, কিন্তু আমরা করতেছি কি? এইটা নিয়ে থাকবো নাকি নতুন সরকার হয়েছে সামনের দিকে যাই, কি করব? সেটা শান্ত বলেছেন যে একটা ভাষার নীতি থাকতে হবে, ভাষা নীতি থাকুক। এইটা নিয়ে তো এই যে টকশোতে আলাপ করলাম, এটা আলাপ করার আমার কাছে তো মনে হয় না। কিন্তু অবশ্যই আলাপ করা। আমি একজন উপস্থাপক, সেটা ঠিক আছে, এখন ধরেন আমি দ্বিমত করছি না, আমি বলছি যে আমার যেটা থেকে যেটা আমার কালচারে ক্ষতি হয়, যেটা আমার জনাব এনারা যে এটা আমার প্রশ্ন, আপনি বললেন তো এটা কেন করব? উপস্থাপক হিসেবে আমি চিন্তিত, কারণ না ঠিক, যদি আমাকে উপস্থাপনা করতে আমি তো বললামই, শব্দ আমি মানলাম যে তো, শব্দ আমি আসলে কোনদিন শিখিনি, আমি আপনার কথা মানলাম। তাছাড়া যে ভাষা আমরা রক্ত দিয়ে অর্জন করেছি, আমি ওই ভাষার স্বকীয়তা নষ্ট করতে দিতে পারি না। আমাদের ভাষা যাতে কোথাও বিকৃত না হয়, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা শব্দে। আমি যেমন আমার ঘেরাও একটা বাংলা শব্দ না, এটা কিন্তু ইংরেজিতে আমাদের ডিকশনারিতে ঢুকেছে, বাংলা একাডেমিতে ঘেরাও আপনি ডিকশনারিতে পাবেন, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিতে পাবেন, প্রতিনিয়ত গতিশীল এবং ভাষা তৈরি হয়। রবি ঠাকুর যেমন ভুবন ও ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে, এই ভ্রমিয়া মানে ভ্রমণ করিয়া। এখন যদি এটা ভুল ধরি, আপনি ভ্রমণ করিয়া বসায় ছুটটা দেন তো, সুরই হবে না। ভুবন ভ্রমণ করিয়া শেষ হবেই না, ভুবন ভ্রমিয়া শেষে। এটা কেন উদাহরণ দিলেন? অনেকে বিকৃত করছেন। না বিকৃত করে নাই, আপনি তৈরি করছেন প্রয়োজনে, আপনি বহু শব্দ তৈরি হয়েছে, সেটা শব্দের ওই রূপান্তর। আর আপনি যে শব্দ, এটা এক না। স্বাধীনতার আজাদীর যে পার্থক্য, এই ভ্রমণ করিয়ার ভ্রমিয়া, না ঠিক আছে তো, কিন্তু আমরা এটাকে যদি বারবার ওই জায়গাটায় যাই, তাহলে আমার একটা বিরোধ তৈরি হয়। আপনার স্বাধীনতা তো আছেই, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আপনি আজাদী নাম দিচ্ছেন, এতে কি ক্ষতি হয়ে যাবে? আপনি ইত্তেফাক পত্রিকা আছে না, ইনকিলাব পত্রিকা আছে না, কথার কথা বলছি আমি, আছে তো নাকি নাই? আওয়ামী লীগ আছে না? কাজে আমাদের এই যে তর্কগুলা আমার কাছে মনে হয় না যে খুব ভালো তর্ক, বরং আপনি দেখবেন আপনার শব্দটা কোথায় ব্যবহার করেন, হোয়াট ইজ ইওর ইন্টেনশন। হবে কি যে ধরেন আমার সেটাই উদ্দেশ্যটা, আমার এই বিষয়ে একটু সন্দেহ আছে, এটা না বলে বললাম আমার এই বিষয়ে শাক হচ্ছে, আপনি বলতে পারেন, বলতে পারবো। আমার তো মনে হয় না, যে আপনি যদি মনে করেন, আমি ডিপেন্ড করে যে আপনি আমাকে বলে দেন যে এখন থেকে এটাই বলবেন, এটাই ভাষা। আমি আমার কাছে যদি আপনি মনে করেন, যেমন গন্ধ, গোলাপ ফুলের গন্ধ, গোলাপ ফুলের ঘ্রাণ, যখনই বলবেন গোলাপ ফুলের গন্ধ, ইট বিকামস এ পজিটিভ ওয়ার্ড। আর যখন বলেন টয়লেট থেকে এসে যে বিড়ালের পায়খানা করছে তার গন্ধ, এক না, গন্ধ দুইটাই কিন্তু শব্দ গন্ধ। আপনি কি এটা মনে করেন যে রাজনৈতিক কারণে ভাষা বদলানো যায়? হ্যাঁ, আপনার ডিপ্লোম্যাটিক ওয়ার্ড তো আপনি চেঞ্জ হবেই টাইম টু টাইম। আপনি কি বলতেছেন আপনি শব্দে বলে দিবে। আপনি হ্যান্ডশেক করতেছেন একটা লোকের সাথে, আপনি হাতটা একটা সোজা ধরে রাখছেন, আমি চাপতেছি, আপনি ধরে রাখছেন, ইটস এ মেসেজ। কাজে আপনার সবটার ভিতরে মেসেজ আছে, কোলাকুলি করলে একটা মেসেজ, পিঠে চাপড় দিলে একটা মেসেজ, সুতরাং সবটার ভিতরে এখন মেসেজটা কি যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে আজকের অনুষ্ঠান শেষ করার সময় আমি বলবো আজকের অনুষ্ঠান এখানেই খতম করলাম। করেন। যাই হোক, আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের দুজন আলোচক আজকে অনেকগুলি 53 সনে শেখ মুজিবুর রহমান তখন দ্বিতীয় সারির নেতা। দ্বিতীয় সারির নেতা বলে ওই সময়কার একটা মনোজাতের ছবি এখন সামনে আসছে আমাদের। এর আগে আমি দেখিনি, এই উপলক্ষে অন্তত ইতিহাস জানা হলো। সেখানে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে মোনাজাত ধরেছেন। আবার সেই শেখ মুজিবুর রহমান 1972 সালে এসে তখন বাংলাদেশের প্রথম সারির নেতা, উনি আবার প্রথম সারিতে দাঁড়িয়েও আবার মোনাজাত ধরেছেন। তাহলে যারা আজকে এই গালমন্দটা করেন, তারা কি তাদের ওই নেতাকে, যারা শেখ মুজিবুর রহমানকে ধারণ করেন, তাকেও নিন্দা করেছেন কোনোদিন বা করবেন এখন? সুতরাং এটা তার অবস্থান। তার সময় মনে হয়েছে যে ইসলামী মূল্যবোধ অনুসারে আমি ফুলও দিব, তাদের প্রতি শ্রদ্ধাও জানাবো, মিনার বানাবো, আবার আমি দোয়াও করব। ঠিক একইভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি এটা মনে করেন, এটা তার অবস্থান। এতে কেউ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। শেখ মুজিবুর রহমানের ওইটাও তৎকালীন বা আমরা সবাই যে পছন্দ করেছে তা তো না, কিন্তু এতে কোনো জাত চলে গেল, ওইটা কবরস্থান হয়ে গেল, সেই রকম বলে যে প্রচারণাটাও হয়। তবে আমি আসলে এই যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর মোনাজাতের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান দেখি না। ইসলাম ধর্ম লিবারাল, এইটাকে আমরা কট্টর পন্থায় ধারণ করাই। ফুল দেওয়ার সময় যেটা
আল্লাহ তো মনের খবর জানে। আপনি এটা দ্বারা পূজা করছেন কিনা, কোনো বেদী হিসেবে এখানে সমর্পণ করছেন যে শিরক হয়ে যাচ্ছে কিনা, নাকি আপনি শুধু তাদেরকে শ্রদ্ধার উপকরণ হিসেবে, পবিত্র ফুল তো পবিত্রতারও একটা উপলক্ষ, সেই হিসেবে শ্রদ্ধা জানানোর জন্য উপলক্ষ হিসেবে আপনি ফুলকে ব্যবহার করছেন, দিচ্ছেন, এটা শুধু শ্রদ্ধা জানানোর জন্য, এটা পূজা না, এটা শিরক না, সে উদ্দেশ্য মনের খবর আল্লাহ জানে। পাশাপাশি তারা যেহেতু মুসলমান, যারা দোয়া করছেন তারা মুসলমান, তারা যদি মনে করেন যে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, তাদের রুহের মাগফিরাত করা, সেটা তো দোষের বা সাংঘর্ষিক কিছু